কবিতা যখন তার বড় ছেলের বিয়ে দিয়েছিল তখন সে তার বৌমার শুধু রং আর রূপ দেখে, যেটা খুবই সুন্দর ছিল। তার বৌমা প্রচণ্ড ভরসা ছিল। বিয়ের পরে যেই কবিতার বউকে দেখত শুধু হাঁ করে তাকিয়ে থাকত, আর এটা দেখে কবিতার প্রচণ্ড আনন্দ হতো। তারপরও তার দ্বিতীয় ছেলের বিয়ের জন্যে মেয়ে দেখতে যায়, কিন্তু সেই মেয়েটার গায়ের রং একটু চাপা ছিল। কবিতা বারণ করে বাড়ি চলে আসে। আচ্ছা মা, আপনি না কেন বললেন? মানছি গায়ের রং কালো, কিন্তু মেয়েটির মধ্যে অনেক গুণ ছিল। ওর চোখ দুটো দেখেছেন কি সুন্দর ছিল না? আর বাড়ির কাজও ও সব পারত। তুমি ঠিকই বলেছ বৌমা, ওই মেয়েটা সত্যিই ভালো ছিল, কিন্তু ওর গায়ের রং কালো ছিল। তাতে কি হয়েছে? এটা কি খুব খারাপ বিষয় নাকি? না না, হ্যাঁ একদম না। এটা শুধু আমার ইচ্ছে যে আমার বৌমা সুন্দর আর ফর্সা হবে। আর শোনো বৌমা, যাও আমায় এক কাপ চা বানিয়ে দাও। কবিতার বড় বৌমা তার শাশুড়ির কথা একদমই বুঝতে পারে না, আর ও চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। ওদিকে কিছুদিন পরে কবিতা আবার একটা মেয়েকে দেখতে যায়, আর এইবার ওর সেই মেয়েটাকেই পছন্দ হয়ে যায়। তারপর নিজের ছেলের বিয়েটা ওই মেয়েটার সঙ্গে কবিতা ধুমধাম করে দিয়ে দেয়। এখন কবিতার ঘরে দুজন সুন্দরী ফর্সা বউ আছে। কবিতার রংটা প্রচণ্ড চাপা ছিল। এখন যারা ওর দুই বৌমাকে দেখত তারা সব সময় এটাই বলতো যে দেখো কবিতা কতটা চাপা রঙের, কিন্তু বৌমা কি সুন্দর নিয়ে এসছে ওরা। ছোট বৌমার বিয়ের 6 মাস হয়ে যায়। দুই বৌমা মিলে ঝুলে পুরো ঘরটাকে সামলাচ্ছিল, কিন্তু একদিন কবিতার বড় ছেলে এসে তাকে বলে যে তার দিদা গ্রামের থেকে এইখানটায় আসবে। না তোমার বিয়েতে এসেছিল আর না ছোটুর বিয়েতে এলো। বাবা, ওনাকে আনতে সময় মতো চলে যেও। হ্যাঁ মা, দিদা আগেও কখনো এখানে আসেনি। আমি তো আজ ওনাকে প্রথমবার দেখব। নিশ্চয়ই উনিও আপনার মতো ভীষণ ভালো হবেন, আমাদের ভালোবাসবেন না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যখন উনি আসবেন তখন তোমরা ওনার ভালো করে সেবা করো। আর দুই বৌমাই হ্যাঁ বলে দেয়। আর কিছুক্ষণ পর যখনই কবিতার শাশুড়ি আসে, কবিতা তার পা ছোঁয়ার জন্য এগিয়ে যায়। এটা কি করছিস কবিতা? আমি তোকে কতবার বলেছি যে আমার পায়ে হাত দিস না। আরে তোর বয়স হয়ে গিয়েছে, কিন্তু তাও কোনো বুদ্ধি হয়নি। তারপর কবিতা চুপচাপ দাঁড়িয়ে যায়। তারপর কবিতার দুই বৌমা গিয়ে তাদের দিদাকে প্রণাম করার জন্য এগিয়ে যায়। কবিতা বৌমা, তুমি সারা জীবনে কোনো ভালো কাজ করতে পারোনি, শুধু এই একটা ভালো কাজ করেছিস যে আমার নাতিদের বৌমা ভীষণ সুন্দর এনেছিস। আরে ঠাম্মা, আপনি আরাম করে বসুন, আমরা আপনার জন্যে খাবার আনছি কেমন? ঠাম্মা, আপনার খাবারে কি কি পছন্দ আমাদের বলুন, আমরা সেই সব খাবারই নিয়ে আসব। এত কষ্ট করার কি দরকার আছে? আমি একদম সাধারণ খাবার খাই। এখন এই বুড়ো বয়সে পঞ্চব্যঞ্জন থরি না খাবো। আপনার জন্যে জল গরম করা আছে মা, আগে আপনি স্নান করে নিন। এতটা এসেছেন, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্নান করে নেব। আরে দুই বৌমা রান্নাঘরে চলে গেল নাকি? আরে একজনকে তো এখানে ডাক, আমার জামা বার করে দেবে। তখনই কবিতা নিজের ছোট বৌমাকে ডেকে পাঠায়, আর ছোট বৌমা এসে তার দিদার সিন্দুক থেকে তার দিদার কাপড়টা বের করে তার হাতে দেয়। তারপর দিদা স্নান করতে যায়। আচ্ছা মা, আমার এটা কেন মনে হচ্ছে যে আপনাকে দিয়ে ঠাম্মা কোনো কাজ করাতে চাইছে না? মনে আর কি হয় বৌমা, উনি সত্যিই চান না। আমার শাশুড়ি মায়ের আমাকে একদমই পছন্দ না, আর তাই উনি আমাকে দিয়ে ওনার কোনো কাজ করান না। কিন্তু উনি এরকম কেন করেন মা? সেটাও কখনো বলবো। আগে তোমরা দুজন ভালো করে তোমাদের ঠাম্মার সেবা যত্ন করো, বুঝলে? ছোট বৌমা বড় বৌমাকে সব কথা বলে। বড় বউ প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে এত ভালো একজন ভদ্রমহিলার সঙ্গে তার শাশুড়ি এত খারাপ ব্যবহার করে কি করে। দিদার ঘুমিয়ে পড়ার পরে ওরা দুজন শাশুড়ির ঘরে যায়। তারপর তার পা টিপতে শুরু করে। মা, না জানি কেন যখন থেকে ঠাম্মা এসেছেন
আমাদের বাড়ির পরিবেশ একদমই পাল্টে গিয়েছে। উনি আপনার সাথে কথাও বলেন না, আর আপনাকে দিয়ে কাজও করায় না। মনে হচ্ছে যেন উনি আপনার উপর রেগে আছেন। হ্যাঁ, তোমাদের ঠিকই মনে হয় ওনার আমাকে পছন্দ না। চলো আমি তোমাদের বরং সত্যিটা বলি। এটা তখনকার কথা যখন আমার বিয়ে হয়েছিল। ওনার বড় ছেলে আমায় পছন্দ করে বিয়ে করেন, আর আমাদের বাড়ি আসার পরেই উনি সবার আগে এটাই বলেন যে, আরে এই মেয়ে তো কালো। তাহলে কি ঠাম্মার কালো মানুষ পছন্দ না? হ্যাঁ, হয়তো তাই জন্যেই উনি কখনো আমায় পছন্দ করতে পারেননি। আমি যদি ভুল করে ওনার পায়ে প্রণাম করতাম তো উনি স্নান করতেন। এমনকি ওনার জামা কাপড় ধোয়ার অনুমতিও আমার ছিল না। আর যখন আমার ছোট জা আসে তখন আমার সাথে আরও খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। ছোট জায়ের কাছে এই বাড়ির সব কিছুর অধিকার ছিল, আর ওই সময়ে এই বাড়িতে আমার অবস্থা ছিল একজন চাকরের মতো, আর কিছুই না। সুরেন্দ্রজি যখন এসব দেখলেন উনি ভীষণ কষ্ট পেলেন, আর উনি আমাকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু মা, আপনি তো ভীষণ বুঝদার আর ভালো মনের মানুষ। সবাই আমাকে বলে যে, দেখো দেখো তোমার শাশুড়ি কত ভালো। এটা তো ঠাম্মা খুবই খারাপ করেছে। আচ্ছা, তাই আপনি আপনার 2 ছেলের জন্যে ফর্সা বৌমা এনেছেন? হ্যাঁ, যখন আমরা এখানে চলে আসি তারপর থেকে আমার শাশুড়ি কখনো এই বাড়িতে আসেননি। কিন্তু তোমাদের দুজনের সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে ছড়িয়ে গেছে, আর তাই উনি তোমাদের দেখতে এখানে এসেছেন। কারণ উনি এখন জানেন যে 2 ফর্সা বৌমা, আবার তার উপর ওনার নাতিদের বৌমা, ওনার খেয়াল রাখতে পারবে। তখন কবিতার ঘুম চলে আসে, আর 2 বৌমা ছাদে গিয়ে নিজেদের মতো গল্প করতে শুরু করে। পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে। আমার তো এখন ইচ্ছে করছে যে ঠাম্মাকে ভালো করে শিক্ষা দিই। তুমি তো একদম আমার মনের কথা বলেছ দিদি। সত্যি বলছি, যখন থেকে শুনেছি আমার তো ঠাম্মার উপরে রাগ হচ্ছে। শুধুমাত্র কালো রঙের জন্যে উনি সারা জীবন আমাদের শাশুড়ি মার সাথে খারাপ ব্যবহার করলেন। আমার একটা আইডিয়া এসেছে, কেননা আমরা ওনার এই ভাবনা পাল্টে দিই যে কালো বৌমা খারাপ হতে পারে না। আমাকেও বলো না দিদি, কি চলছে তোমার মাথার মধ্যে? বড় বৌমা ছোট বৌমার কানে কানে কিছু একটা বলে। তারপর দুজনে খুশি খুশি এসে যে যার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঠিক সকালবেলায়, কবিতা, আরে ও কবিতা, কোথায় গেল তোর 2 বৌমা? সকাল 6টা বাজতে চলল, এখনো কেউ আমায় 1 কাপ চা দিতে পারল না এই বাড়িতে। আরে মা, আপনার 2 নাতি 10টার সময় বাড়ি থেকে বেরোয়, তাই এত সকালে বৌমারা উঠে আর কি করবে? আপনার চা চাই? আমি চা বানিয়ে আনছি। না না, থাক, বরং আমি তখনই চা খাবো যখন বৌমারা বানিয়ে আনবে। ঠিক আছে, আমি ওদের ঘুম থেকে তুলে দিচ্ছি। আর কবিতা নিজের 2 বৌমাকে তুলে দেয়। মা, আজ আমাদের কিছু জরুরি কাজ আছে, তাই আমি আর ছোট দুজন বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যেও, আর তাড়াতাড়ি এসো। তোমাদের ঠাম্মা তোমাদের হাতে বানানো খাবারই খাবেন। হ্যাঁ হ্যাঁ মা, আমরা এই যাব আর আসব। দিদা কোনো একটা কাজের জন্য নিজের ঘরের দিকে যেতে শুরু করে। তখনই ওনার পাটা পিছলে যায়, আর উনি ধড়াম করে মেঝের উপর পড়ে যান। কবিতা দৌড়ে যায় আর ওনাকে তুলে আস্তে করে তার বিছানায় শুইয়ে দেয়। আপনার লাগেনি তো? আরে না, আমাকে ওখানেই ফেলে রাখতে। কেন তুললে তুমি আমায়? আপনি এত জোরে পড়ে গেছেন, আপনার চোট লেগেছে না? আর আপনি বলছেন আমি আপনাকে কেন তুললাম? আরে তোর 2 বৌমাও তো এই বাড়িতে আছে না, তাহলে ওরা কেন এলো না আমাকে তুলতে? তুই এটা জানিস না যে আমি তোর কালো রঙকে কতটা ঘেন্না করি? ওরা দুজন তো কোনো কাজে বাইরে গেছে, আমি ফোন করে ডাক্তারকে ডাকছি। আর ডক্টর বাড়ি যায় চেক আপ করার জন্যে। দেখুন, হাড়গোড় তো ভাঙেনি, কিন্তু ভিতর ভিতর চোট খেয়েছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর এই কিছুটা ওষুধ এইগুলো টাইম টাইম দিয়ে দেবেন। কবিতা তাতে রাজি হয়ে যায়। তখনই কবিতার ছোট ছেলে আসে। আরে দিদা, তুমি প্রথমবার আমাদের এখানে এসছো, আর প্রথমবারেই তোমার এরকম চোট লেগে গেল। মা, দিদার জন্য তুমি ওই হলুদ দুধটা বানিয়ে দাও না, যেটা তুমি আমাদের ছোটবেলায় খাওয়াতে। আরে হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস। ওনার ভেতরের চোট তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আরে বাবা, নিজের মাকে আবার কেন কষ্ট দিচ্ছ? তুই গিয়ে বানিয়ে আন। আর তোমার এই 2 বৌমা কোথায় গেল? হ্যাঁ,
আরে দিদা, আমি এরকমভাবে কাজ করতে পারবো না। আমি তো গ্যাসও জ্বালাতেও পারি না। ততক্ষণে কবিতা দুধ গরম করে নিয়ে চলে আসে ও গরম জলে নুন দিয়েও নিয়ে চলে আসে, যাতে শাশুড়ির ব্যথা জায়গাগুলোয় সেঁক দিতে পারে। আর কবিতার শাশুড়ি প্রথমবার কবিতার হাতে থেকে দুধ খায়। প্রথমবার কবিতার হাত তার শরীরকে ছুঁচ্ছিল। সন্ধে পর্যন্ত কবিতার দুই বৌমা বাড়ি ফেরে না, আর ততক্ষণ কবিতা তার নিজের শাশুড়ির প্রচণ্ড খেয়াল রাখে। এতটাই যে সন্ধেবেলা অবধি তার শাশুড়ি এটা বুঝতে পারে যে তিনি কবিতার সাথে কতটা খারাপ ব্যবহার করেছেন। কবিতা বৌমা, আমায় ক্ষমা করে দিও। আমি সারা জীবন ধরে তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমায় পারলে তুমি ক্ষমা করে দিও বৌমা। আর তখনই দুই বৌমাই বাড়ি ফিরে আসে। ঠাম্মা, আপনার বেশি লাগেনি তো? আরে না না দিদি, কি করে ওনার বেশি চোট লাগবে শুনি? আমি তো অল্পই তেল ঢেলেছিলাম। এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠাম্মা, আমি আপনাকে সেটাই বলছি যেটা আপনি শুনছেন। আপনার দরজার বাইরে আমি তেল ঢেলে দিয়েছিলাম। এসব তুমি কি বলছো ছোট বৌমা? এটা কেন করেছো তুমি? যদি ঠাম্মার কিছু হয়ে যেত তাহলে? আরে না না মা, আমরা এরকম খারাপ কাজ কি করে করতে পারি? আমরা তো এটা এই জন্য করেছিলাম যাতে ঠাম্মাও এটা বুঝতে পারে যে আপনি ঠাম্মাকে সত্যি সত্যি কতটা সম্মান করেন আর কত সেবাও করেন। আমাদের ক্ষমা করে দিও মা, আমরা এমনটা করতে চাইনি, কিন্তু তোমার সাথে ঠাম্মা যে ব্যবহার করছিল সেটা আমাদের খারাপ লাগে। আপনি কত ভালো, সবার খেয়াল রাখেন, শুধু কালো রঙের জন্যে ঠাম্মা আপনার সাথে এটা কি করে করতে পারেন? তোমরা দুজন একদম ঠিকই বলেছ। আমাকে ক্ষমা করে দিও কবিতা। তোমার দুই বৌমা ঠিকই বলেছে। আমি তোমার কালো রং তো দেখেছি, কিন্তু তোমার মন আমি বুঝতে পারিনি। আজকে আমি বুঝতে পারছি তুমি সত্যি কত ভালো। তুমি তোমার দুই বৌমারই কত ভালোভাবে খেয়াল রেখেছ যে ওদের মনে হয়েছে আমার সাথে এটা করে আমায় বোঝানো দরকার। মা, আপনি আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন। না কবিতা, লজ্জা তো আমার নিজের হওয়া উচিত যে আমি তোমাকে কখনো মানুষই ভাবিনি। কিন্তু তোমার দুই বৌমা ফর্সা হওয়ার সাথে ভীষণ বুদ্ধিমতীও, আর তোকে ভীষণ ভালোবাসে ওরা। আর এটা শুনে কবিতা প্রচণ্ড খুশি হয়ে যায়, আর ওর সারা জীবনের দুঃখ শেষ হয়ে যায়। ধীরজ একজন খুব বড় বিজনেসম্যান ছিল। ও নিজের বাড়িতে মা বাবার সঙ্গেই বসবাস করত। কিন্তু ধীরজের এখন বিয়ের বয়স হয়ে যাচ্ছিল, তাই জন্য ওর মা বাবা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। বাবা, তুই আর কতদিন শুধু কাজ নিয়ে থাকবি? এবার তোর বিয়ের বয়স হয়েছে, তাই কোনো ভালো মেয়ে দেখে বিয়ে কর। আমি তো তোর জন্যে সম্বন্ধ দেখাও শুরু করেছি। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে করায় কোনো ইন্টারেস্টই নেই। এই জন্য আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই, দুনিয়ার সব থেকে বড় বিজনেসম্যান হতে চাই। বাবা, জীবন শুধু ব্যবসা করে চলে না। জীবন কাটানোর জন্য আমাদের কাছে আমাদের ভালোবাসবে এরকম লোকেরও দরকার, নয়তো জীবন একটা বোঝার মতো মনে হয়। দেখ, আমি তোকে জোর তো করতে পারবো না, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে যে মেয়েকে আমি তোর জন্যে পছন্দ করেছি তার সাথে দেখা তো কর। আমি তোমায় বললাম তো মা যে আমি বিয়ে করতে চাই না। তাহলে আমি তোমাদের পছন্দ করা মেয়ের সাথে দেখা করে করবোটা কি? আচ্ছা ঠিক আছে, দেখা করিস না, কিন্তু একবার ওর ফটো তো দেখ তুই। যদি ফটো দেখে তোর ওকে ভালো লাগে দেখা করিস, নয়তো তোর যা ইচ্ছে। তুমি মানবে না, নাও দেখাও ফটো। ধীরজ যখনই তার মায়ের পছন্দ করা মেয়ের ছবিটা দেখে, সে শুধু হাঁ হয়ে তাকিয়েই থাকে। কি হলো? মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালো লেগেছে। তাছাড়া এই মেয়েটি একজন ডাক্তার, তোর সাথে ওকে খুব ভালো মানাবে। এমনিতে মেয়ে তো ঠিকই আছে, কিন্তু তুমি যখন এতবার করে বলছো তাহলে দেখা করে নেব। যদি আমার ভালো লাগে তাহলে বিয়েও করে নেব। ওর কথা শুনে ওর মা মঞ্জুর প্রচণ্ড হাসি পায়। পরের সপ্তাহে ওরা মেয়েকে দেখতে যায়, আর প্রথম দেখাতেই ধীরজকেও প্রচণ্ড পছন্দ হয়ে যায়। মঞ্জু দেবীও বেশি দেরি না করে ওদের দুজনের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। বৌমা, আজ তোর প্রথম রান্নাঘর, তাই আজকে আমাদের জন্য এমন কিছু বানা যেটা তুই সবচেয়ে ভালো বানাতে পারিস, কারণ আজকের দিন একটা শুভ দিন। তাই সবার তোর হাতের রান্না পছন্দ হওয়া চাই। ঠিক আছে মা,
শগুন খাওয়ারে সবার জন্য ইডলি সাম্বারের সঙ্গে নারকেলের চাটনি তৈরি করে রেডি হয়ে যায়। এবার ধীরাজের ফ্যামিলি ছিল পাঞ্জাবি, যাদের ব্রেকফাস্টে পরোটা, পকোড়া এবং মশলাদার খাওয়ার জিনিস পছন্দ। বৌমা, এটা তুই কি খাবার বানিয়েছিস? আমাদের বাড়িতে কেউ ইডলি সাম্বার খায় না। ধোসা তো আমরা তাও খেয়ে নিতে পারি, কারণ ওর মধ্যে মশলা থাকে, কিন্তু এই ইডলি তো সবার খুব ফিকে মনে হয়, তাই জন্যে কেউ এটা খায় না। কিন্তু মা, সকালের খাবারে ইডলি, উপমা, পোহা আর নয়তো ভেজিটেবল স্যান্ডউইচ খুব ভালো হয়। এক তো এইসব একদম অয়েলি না, আর তার উপর এর ভেতরে অনেক ধরনের সবজিও থাকে, যেটা খেতে ভীষণ হেলদি। আমি তো সবসময় এরকম ব্রেকফাস্টই খাই, তাই আমি এগুলোই বানাতে পারি। আচ্ছা ঠিক আছে বৌমা, এটাই খেয়ে নিচ্ছি। সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্ট করে। প্রথমবার ব্রেকফাস্টে ইডলি সাম্বার খেয়ে সবার খুবই ভালো লাগে। এমনিতেও যদি আমার কথা শুনুন তো তাহলে আজকে এরকম হালকা খাবার খেয়ে বেশ ভালো লাগছে। আমি যখন প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতাম তারপরে পেটটা ভারী হয়ে থাকতো, আর তার মধ্যে বুকটাও কেমন জ্বলতো। আমি জানি বাবা যে আপনার বিপি আর অ্যাসিডিটির সমস্যা আছে, তাই আমি সাম্বার বানানোর সময় খুবই কম তেল ব্যবহার করেছি। আপনি চিন্তা করবেন না, আমি এরকম খাবারই বানাবো যাতে আপনাদের স্বাস্থ্য একদম ঠিক থাকে। ইডলি সাম্বার তো ঠিক আছে শগুন, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জায়গায় তুমি আবার এমন খাবার বানিও না যেটা আমরা খেতেই না পারি, কারণ আমরা একটু চটপাটা মশলাদার খাবার খেতে পারি। আর তুমি যদি সাদা খাবার বানাও সেটা আমাদের ভালো লাগবে না। আপনি একদম চিন্তা করবেন না, হেলদি খাবারের মানে স্বাদবিহীন খাবার একদম নয়। বেশ, খাবারের মধ্যে একটু কম তেল ব্যবহার হয় আর সবজি বেশি, তাই খাবার ভালোই খেতে হয়। আচ্ছা, আমায় হাসপাতাল যেতে হবে, তো আমি যাচ্ছি। লাঞ্চের জন্য আমি কালা চানার স্যালাড বানিয়ে রেখেছি, আপনারা খেয়ে নেবেন, আর আপনার লাঞ্চ প্যাক করা আছে। শগুন ব্রেকফাস্টের পর হসপিটাল চলে যায়। সন্ধেবেলা যখন সে আবার বাড়ি ফেরে তখন দেখতে পায় যে ওর শাশুড়ি মা রাতের খাবারটা তৈরি করে রেখে দিয়েছে। আরে মা, রাতের খাবার বানানোর কি দরকার ছিল? আমি এসে বানিয়ে নিতাম। আরে কোনো ব্যাপার না মা, তুই আমাদের বাড়ির বৌমা হয়ে গেছিস, তার মানে থোড়ি না এটা যে সব খাবার তোকেই বানাতে হবে। তুই সারা দিন হাসপাতালে কাজ করিস, তাই তুইও ক্লান্ত হয়ে যাস। ধীরাজও একটু আগেই বাড়ি ফিরেছে, তুইও হাত মুখ ধুয়ে চলে আয়, তারপর আমরা একসাথে বসে খাবার খাবো। আচ্ছা মা। শগুন হাত মুখ ধুয়ে খাবার খেতে আসে। তখন দেখতে পায় যে তার শাশুড়ি খাওয়ায় প্রচণ্ড তেল দিয়ে মটরের সবজি আর তার সঙ্গে পরোটা বানিয়েছে, মিষ্টিতে সুজির হালুয়া আর ক্ষীর বানিয়েছে। মা, আপনি আমাদের জন্য এত ভালোবেসে খাবার বানিয়েছেন, কিন্তু এই খাবার আপনাদের জন্য একদম ভালো না। আপনার ডায়াবেটিস আছে আর বাবার বিপি আর হার্টের সমস্যা আছে। যদি আপনারা এরকম খাবার খান তাহলে আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আমি চাই না যে এরকম খাবার খেয়ে খেয়ে আপনাদের স্বাস্থ্য খারাপ হোক। আরে বৌমা, কখনো কখনো তো আমরা এরকম খাবার খেতেই পারি। দেখো, সকালে তুমি হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলে, আর এখন যদি আমরা এই খাবার খাই তাহলে হেলদি আর আনহেলদি একসাথে মিশে খুব ভালো হবে। আরে মা, এরকম থোড়ি না হয়। এই খাবার আপনাদের জন্য একদম ভালো না। আমি এক্ষুনি আপনাদের জন্য হেলদি কিছু বানিয়ে আনছি। বাবা, এবার তুই ওকে বোঝা, অন্তত একবার তো আমাদের এরকম খাবার খেতে দিক। এমনিতেও শগুন কিন্তু ঠিকই বলেছে, তোমাদের বয়স হচ্ছে এবং তোমাদের শরীর অনুযায়ী তোমাদের কিন্তু এত তেল খাওয়া দরকার নেই। আজ এই সব খাবার বাইরে গরিবদের খাইয়ে দাও। আজ আমরা ওটাই খাবো যেটা শগুন বানাবে। আরে বাবা, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। চাও শগুন, তুমি সবার জন্য খাবার বানাও। অবশ্য সারাদিন কাজ করে তুমিও হাঁপিয়ে গেছো। আমি একটা কাজ করি, আমিও তোমাকে খাবার বানানোতে সাহায্য করি। স্বামী স্ত্রী দুজনে মিলে সবার জন্য একসাথে খাবার বানায়। এই নিন মা, খাবার তৈরি হয়ে গেছে। বেশ 8 ঘন্টার মধ্যে আমি সবার জন্য পনির ভুর্জি, ভাত, ডাল আর রুটি বানিয়ে তৈরি করেছি, আর তার সাথে অনেক অনেক স্যালাড। আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার সবকিছুই পাবো, আর তার সাথে হেলদি ফ্যাটসও পাবো। চলুন চলুন, সবাই এবার তাড়াতাড়ি খেয়ে নিন। শগুন সবাইকে খাবারটা বেড়ে দেয়। সবাই যখন সেই খাওয়াটা খায় সবার খেতে অসাধারণ লাগে। বৌমা, এমনিতে তো এই খাবারটা খেতে খারাপ না, মশলারও বেশ ভালো স্বাদ আসছে, কিন্তু হ্যাঁ, আজকে খাবার খেয়ে আমাদের পেট ভারী লাগছে না। এটার দুটো কারণ আছে মা।
প্রথম তো এটা যে আমি খাবার বানাতে অনেক কম তেল ব্যবহার করেছি, আর দ্বিতীয় এটা যে আজকে আমরা সবাই খাবার সাথে স্যালাড খেয়েছি। খাবার সাথে স্যালাড খেলে বাকি খাবার একটু কম খেলেও চলে, যাতে স্বাস্থ্য ভালো থাকে। প্রত্যেক দিনের এটাই নিয়ম, খাবার সাথে বা খাবার আগে স্যালাড অবশ্যই খাবেন, আর এতে আপনার ইনসুলিনও বাড়বে না। কি হবে না? আমার কথার মানে এতে আপনার সুগারও একদম বাড়বে না। আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো কথা। কিন্তু আমার না আজকে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল, আর তোর বাবারও আজকে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে আছে। কিন্তু কোনো ব্যাপার না, যখন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তখন আর কি করি। এটা বলতে বলতে শগুনের শাশুড়ি একটু উদাস হয়ে পড়ে। তখনই শগুন নিজের মনে মনে কিছু একটা ভাবে। পরের দিন ওর হসপিটালে ছুটি ছিল, তো সবার জন্য ভালোভাবে লাঞ্চ তৈরি করে। আজকে আমি লাঞ্চে সবার জন্য রাজমা চাওয়াল, সবজি, রুটি আর পায়েস বানিয়েছি। আপনি কাল বলেছিলেন না মা যে আপনার আর বাবার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, তাই আপনাদের জন্যে স্পেশাল পায়েস বানিয়েছি। কিন্তু বৌমা, কাল যখন আমি বানালাম তখন তুই বললি আমার ডায়াবেটিস আছে, তাই পায়েস খাবেন না, কারণ এতে চিনি আছে। কিন্তু এখন তুইও তো এটাই বানিয়েছিস, এটাও তো মিষ্টিই হবে না? হ্যাঁ মা, এই পায়েসটাও মিষ্টিই হবে। কিন্তু আপনি যে পায়েস বানিয়েছিলেন তার মধ্যে অনেক চিনি দিয়েছিলেন, আর চিনি হলো রিফাইন্ড, যার মধ্যে থাকে অনেক সালফার, যা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। কিন্তু আমি যে পায়েস বানিয়েছি তার মধ্যে আমি ন্যাচারাল সুইটনেস দিয়েছি, মানে আমি স্টিভিয়া ব্যবহার করেছি, যাতে আপনার সুগার বাড়বে না। আরে বাহ, তার মানে মিষ্টি খাওয়ার পরেও সুগার বাড়বে না? হ্যাঁ বাবা, একদম বাড়বে না, কিন্তু সবকিছু যদি একটা লিমিটে খাওয়া যায় তাহলেই সেটা ভালো হয়, নয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা ক্ষতিই করে। তাই আপনারা দুজন এক বাটি করে এই পায়েস খেতে পারেন। সবাই প্রচণ্ড আনন্দের সঙ্গে খাবারটা খায়। এইভাবে অনেক দিন কেটে যায়। এখন শগুন প্রত্যেক দিন নিজের শ্বশুরবাড়ির লোকের জন্য হেলদি খাবার বানায়, কিন্তু ওদের ওই হেলদি খাওয়াটা বোরিং লাগে না, কারণ শগুন একটা বাড়িতে নর্মালি যা খাওয়া হয় সেগুলোকেই খুব টেস্টি এবং হেলদিভাবে তৈরি করত। তাই জন্য সেটা টেস্টিও লাগতো, আবার আরেক দিকে এদের সবার হেলথের জন্যও ভালো ছিল। আমি তো কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাড়িতে এমন কেউ আসবে যে আমাদের বাড়ির সবাইকে হেলদি খাবার খাওয়াবে। বাড়িতে কেউ আনহেলদি খাবার চাই না। তুমি তো কামাল করে দিয়েছো। সত্যি বৌমা, আমি তো কোনোদিন ভাবিনি যে হেলদি খাবারও এত টেস্টি হয়। আমরা তো বিনা কারণে খাবারের মধ্যে এত তেল ব্যবহার করি। খাবার তো 1 চামচ তেল দিয়েও সুস্বাদু হতে পারে। আপনি একদম ঠিক বলেছেন মা। বেশ, খাবার বানানোর যদি একটু জ্ঞান থাকে আর একটু নিউট্রিশনের জ্ঞান থাকে তাহলে খাবার হেলদির সাথে সাথে টেস্টিও হয়। আপনারাও বুঝলেন তো, টেস্টি খাবারের সাথে সাথে আপনার স্বাস্থ্যও জরুরি। আর তাই আজ থেকে যখনই খাবার বানাবেন কম তেলেই বানাবেন, যাতে আপনার সাথে আপনার পরিবারের স্বাস্থ্যও ভালো থাকে। এইভাবেই শগুনের বাড়িতে আসায় বাড়ির প্রত্যেকটা মানুষ খুব হেলদি হয়ে ওঠে এবং বছরের পর বছর চলা ওষুধগুলো ওদের সব বন্ধ হয়ে যায়।